আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকের গল্প বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা হলুদ গোলাপ। মেস্কিকোর মোরেলস প্রদেশের একটা ছোট্ট গ্রাম। গ্রামের চারিদিকে শুধু বিভিন্ন ধরনের ফুলের বাগান। স্থানীয় লোক এই গ্রামের নাম দিয়েছে ফুলের গ্রাম। এখানকার মানুষ ফুলের চাষ করে জীবন ধারণ করে। জেকব এই গ্রামেরই এক ফুল ব্যবসায়ী। স্ত্রী মারিনা আর দুই ছেলে মেয়ে রবার্ট আর মেরিকে নিয়ে সুখের সংসার। একদিন সকালে বাজারে ফুল বিক্রি করতে যাওয়ার সময় জেকব পথ দুর্ঘটনায় ভীষণভাবে আহত হয়। ভাগ্য ভালো যে সে প্রাণে বাঁচে, কিন্তু একেবারে পঙ্গু হয়ে যাওয়ায় সংসারে নেমে আসে অন্ধকার। অর্থের অভাবে দুই ভাই বোনের লেখাপড়াও বন্ধ হয়ে যায়। বাবার চিকিৎসা আর সংসারের চালানোর জন্য মা দুই ভাই বোন ফুলের ব্যবসায় নামতে বাধ্য হয়, কিন্তু বাবার অনুপস্থিতিতে ওরা সেইভাবে ফুলের চাষ করতেই পারে না। কাজেই ব্যবসা থেকে সেরকম আয়ও হয় না। খুবই কষ্টে চলে ওদের দিন। রোজই সকালে ফুল তুলে গ্রামের লোকেদের সঙ্গে বাজারে বিক্রি করতে যাওয়ার সময় গ্রামের শেষ প্রান্তে ফাদার জোসেফের সমাধিতে দুটো করে হলুদ গোলাপ দিয়ে দুই ভাই বোনই বাবার আরোগ্য কামনা করে তাদের দুঃখ কষ্টের কথা জানায়। আর এইভাবেই চলে তাদের দিনগুলো একের পর এক। একদিন ওদের মা ঘুম থেকে ওঠার আগেই ওরা দুজন বাগানে গিয়ে যখন ফুল তুলছে, তখন ওদের মনে হলো ঘন অন্ধকার ভেদ করে একটা সাদা মেঘ যেন নেমে আসছে ওদেরই বাগানে। এদিক ওদিক তাকিয়ে স্পষ্টভাবে কিছু দেখতে না পেলেও আবার যখন নূতনভাবে ফুল তুলতে শুরু করলো, ঠিক সেই সময়ে ওরা শুনতে পেল খুব কাছ থেকে কেউ বলছে, গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং। আচমকা এই কথা শুনে ওদের অবাক হওয়ার কথা। ওরা চারিদিকে তাকাতে লাগলো। কাউকে দেখতে তো পেলই না, বরঞ্চ অবাক হলো। তারপর যখন আবার ফুল তুলতে লাগলো, দেখলো একটা হলুদ গোলাপ বাতাসে ভাসতে ভাসতে এগিয়ে আসছে ওদেরই দিকে। মেরি ফুলটাকে হাতের মধ্যে ধরে নিতেই আবার শুনতে পেল সেই অচেনা কণ্ঠস্বর, তোমাদের বাবার সমস্ত দেহে এই হলুদ ফুলটা বুলিয়ে দিলেই দেখবে সে ভালো হয়ে যাবে। গুড বাই ফ্রেন্ডস। দুই ভাই বোন এই আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে হলুদ ফুলটা নিয়ে ছুটে বাড়ির দিকে গেল আর বলল, মা, আমাদের দুঃখ কষ্ট দেখে ফাদার জোসেফ হয়তো এসেছিলেন জানো, বাবাকে সুস্থ করে দিতে। দেখো, বাবা এবার নিশ্চয়ই ভালো হবে। সেই ফুলের স্পর্শেই হোক আর অন্য যে কোনো কারণেই হোক, তাদের বাবা কিছু অল্প দিনের মধ্যেই কিছুটা সুস্থ হলো। অবশ্য কাজ করার মতো দৈহিক ক্ষমতা তার তখনও আসেনি। কাজ করতে না পারলেও বাবা যে চলাফেরা করতে পারছে এই দেখে ওদের মা এবং ওরা দুজনেই খুশি। তাই প্রতিদিনই নতজানু হয়ে তারা স্মরণ করে ফাদার জোসেফকে। শীতের ঝিরঝিরে হাওয়া শুরু হয়েছে। এদিকে আসছে বড়দিনের উৎসব। ওদের সামর্থ্য নেই, কিন্তু এই উৎসব তো ওদের পালন করতেই হবে। ওরা ঠিক করলো ওদের পাশের গ্রামেই যে পোড়ো বাড়ি আছে, সেই বাড়ির বাগান থেকে লুকিয়ে ফুল তুলে এনে ওরা বিক্রি করবে। তাতে অনেক টাকা পাওয়া যাবে সেটা তারা জানতো, কিন্তু ওই বাড়িতে যাওয়ার কথা ভাবতে গেলেই একটা অজানা আতঙ্কের কথা ওদের মনে পড়ে যায়। এখানকার সকলেই জানে যে ওই পোড়ো বাড়িটা অনেক দিন আগের থেকেই দুটো বীভৎস পিশাচের আওতায়। ওই পোড়ো বাড়িতে যারা ঢুকেছে আজ পর্যন্ত তারা কেউ ফেরেনি।
বাড়িটার কথা শুনলেই সকলে আঁতকে ওঠে। মেরি একটু ভয় পেলেও রবার্ট তাকে সাহস দেয়, বলে, আমরা বাগান থেকে ফুল তুলে আনবো, বাড়ির মধ্যে তো ঢুকছি না, তাই আমাদের আর ভয় কি রে। রবার্টের কাছ থেকে সাহস পেয়ে মেরি বলল, দাদা, আমরা রবিবার দিন একটু রাত থাকতেই তাহলে বেরিয়ে পড়ি। রবিবারে ফুলের দামও বেশি পাওয়া যায়। শনিবার রাতেই বাবা মাকে লুকিয়ে দুটো বড় ব্যাগ, দুটো টর্চ লাইট, দুটো জলের বোতল, কিছু চকলেট তারা লুকিয়ে রাখলো খাটের তলায়। ফুল তোলার আনন্দ, ভয়, আতঙ্ক ইত্যাদি নিয়ে ভাবতে গিয়ে ওদের সারা রাত ঘুমই হলো না। ব্যাগের মধ্যে সব জিনিসগুলো ঢুকিয়ে নিয়ে এক সময় তারা চুপি চুপি দরজা খুলে রাস্তায় বেরিয়ে আসলো। তখন প্রায় রাত 3টে। নিঝুম নিস্তব্ধ রাত, কোথাও কোনো সাড়া শব্দ নেই। ঘন অন্ধকারের মধ্যে টর্চের মৃদু আলোয় ওরা এগিয়ে চলেছে পোড়ো বাড়ির দিকে। ঠান্ডা বাতাসের ঝাপটা আর একটা অজানা আতঙ্ক ওদের ঘিরে রেখেছে। এই অজানা আতঙ্কে হাঁটতে হাঁটতে ওরা একসময় পৌঁছে গেল বাগানের দরজার কাছে। কাঠের দরজাটা একটু ঠেলা দিতেই ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ করে সেটা খুলে গেল। ওরা দুজন দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে গেল। আর ঠিক সেই মুহূর্তেই শব্দ করে আগের মতো আবার দরজাটা লেগেও গেল। চারিদিকে তাকিয়ে তারা দেখল যেন ফুলের মেলা। কোনটা আগে তুলবে সেই তারা ভাবছে। মেরি বলল, দাদা, এখানে কেউ ফুলের চাষ করে না, গাছের যত্ন নেয় না, তাহলে এত সুন্দর ফুল কি করে ফুটল রে? এবার রবার্ট হাসে, বলে, অত ভেবে কাজ নেই, তাড়াতাড়ি যতটা পারিস ফুল তোল, তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে, মনে আছে তো? হলুদ, লাল, সবুজ, কালো, কত রঙের যে গোলাপ। দুই ভাই বোন শুধু গোলাপ ফুলই তুলতে শুরু করলো। গোলাপগুলো খুব বড়, তাজা, ভালো দাম পাওয়া যাবে ভেবে তারা দুজন বেশ খুশি। দুজনেই বেশি করে গোলাপ তুলতে লাগলো, কারণ হলুদ গোলাপের দাম সবচেয়ে বেশি। ফুল তুলতে তুলতে দুজনেই এগিয়ে চলেছে বাগানের পেছন দিকে। হঠাৎ মেরি পড়ে গেল একটা নিচু গর্তের মধ্যে। রবার্ট তাড়াতাড়ি গিয়ে ওকে তুলতে চেষ্টা করলেও টেনে তুলতে পারল না। শেষে পড়ে থাকা একটা গাছের ডাল নিয়ে মেরির দিকে এগিয়ে বলল, বোন, ডালটা চেপে ধর, দেখি তোকে টেনে তুলতে পারি নাকি। কাঁধে ফুলের ব্যাগ, হাতে টর্চ এবং ডাল ধরে মেরিকে ওপরে টেনে তোলা ওর পক্ষে সম্ভব নয়, সেটা সে বেশ বুঝল। কিন্তু সে দেখল হঠাৎ ডালটা হালকা হয়ে আসছে। সে ভাবল, মেরি কি তাহলে ডালটা শক্ত করে ধরতে পারেনি? রবার্ট দৌড়ে ছুটে গেল গর্তের দিকে। গর্তের ভেতরে টর্চের আলো ফেলে সে দেখল মেরির কোনো সাড়া শব্দ নেই। তখন সে একটা লাফ দিয়ে নিচে নামলো। দেখল না, মেরি তো এখানে নেই। থকথকে পাকের মতো চটচটে কাদার মধ্যে ভয়ে উত্তেজনায় রবার্ট যেন মরিয়া হয়ে উঠে দাঁড়িয়ে আছে। টর্চের আলোয় চারিদিকে দেখে দুর্গন্ধ কাদা। আরও কিছুক্ষণ চোখ বোলানোর পর দেখতে পেল মেরি অচৈতন্য হয়ে পড়ে আছে মাটিতে। তাড়াতাড়ি ব্যাগ থেকে সে জলের বোতল বের করে মেরির চোখে মুখে ছিটালো। মেরি চোখ খুলেই কেঁদে উঠে বলল, দাদা, কি হবে? রবার্ট ওকে মাটি থেকে তুলে জল খাইয়ে দেবার পর একটু সুস্থ বোধ করল সে। গাছের ডালটা চেপে ধরে একটুখানি ওপরে উঠতেই কে যেন আবার জামা ধরে টান মেরে তাকে নিচে নামিয়ে দিল।
হাত থেকে টর্চ লাইটটা পড়ে গেলেও সেটা জ্বলছিল, আর সেই আলোয় সে দেখল একটা বীভৎস মুখ। তার চোখ দুটো জ্বলন্ত, চোখ দুটো ঢুকে গিয়ে গর্তের মতো হয়ে গেছে, আর বড় বড় চুল, নখ। তারপর আর কিছুই মনে নেই তার। মেরির জ্বলন্ত টর্চ আর ফুলের ব্যাগটা একটু দূরে পড়েছিল। সে দুটোকে তুলে নিয়ে একটু সামনের দিকে এগোতেই ওদের নজরে এলো কয়েকটা সিঁড়ির ওপরের দিকে উঠে গেছে। সেই সিঁড়ি দিয়ে উঠে একটা বড় ঘরের মধ্যে ওরা ঢুকলো, আর দেখতে পেল কতগুলো বাঁদুর আর চামচিকে ওদের ওপর আছড়ে পড়েছে। ঘরে কেউ নেই, শুধু বেশ কিছু বড় মাকড়সা ঘুরে বেড়াচ্ছে। দুজনের হাতেই তখন জ্বলন্ত টর্চ, তাই অশরীরী প্রেতাত্মারা হয়তো ঢুকে পড়েছে আরও অন্ধকারে। ওরা নির্ভয়ে পাশের ঘরে ঢুকতেই মুহূর্তে ভয়ে চোখ বন্ধ হয়ে গেল ওদের। তারপর একটু পরে আস্তে আস্তে চোখ খুলতেই ওদের শরীর বরফের মতো ঠান্ডা আর অসাড় হয়ে গেল। ঘরের মাঝখানে বসে একটা পিশাচ তার বড় বড় নখ দিয়ে সদ্য মেরে ফেলা একটা জন্তুর দেহ থেকে মাংস তুলে খাচ্ছে। তার হাতে আর মুখে লেগে আছে তাজা রক্ত। পিশাচটা ওদের দিকে ফিরে তাকালোও না। ওরা চুপি চুপি সেই ঘর থেকে বেরিয়ে এসে বসে পড়ল বাইরের বারান্দায়। একটু একটু করে সরে এগিয়ে গেল সামনের দিকে। কেউ কোথাও নেই, কিন্তু ওরা অনুভব করছে একটা অজানা আতঙ্ক ক্রমশই ওদের ঘিরে ফেলেছে। আচমকাই কিছু ঘটে যেতে পারে ওদের মনে হচ্ছে। দেখল সামনে আর একটা ঘর। দরজার কাছে যেতেই ওরা শুনতে পেল ঘরের মধ্যে কারা যেন চলাফেরা করছে। রবার্ট একটু সাহস নিয়ে চিৎকার করে উঠল, বলল, এখানে কি কেউ আছেন? ঘরের মধ্যে থেকে ভেসে এলো একটা ভয়ঙ্কর অট্টহাসি। এমন বীভৎস আওয়াজ যে ওদের মনে হলো বাড়িটাই বোধহয় এবার ভেঙে গুড়িয়ে যাবে। ক্রমাগত অট্টহাসি শুনে ওরা দুজনে ছুটে গেল আরও সামনে, কিন্তু এখান থেকে বেরোনোর কোনো পথ ওরা খুঁজে পেল না। দুজনেই ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছিল। নিরুপায় হয়ে ওরা বসে পড়ল বারান্দায়। ক্লান্তিতে ওদের চোখ দুটো জড়িয়ে এসেছিল, কিন্তু হঠাৎই রবার্টের মনে হলো বারান্দা দিয়ে কারা যেন এগিয়ে আসছে। মেরিকে একটু ধাক্কা দিতেই সেও সজাগ হলো। টর্চের আলোয় ওরা স্পষ্ট দেখল মুখে হাতে রক্তমাখা সেই পিশাচটা এগিয়ে আসছে ওদেরই দিকে, আর সেই সঙ্গে এগিয়ে আসছে আরও কতগুলি অশরীরী ছায়ামূর্তি। এবার রবার্ট মেরিকে বলল, বোন, ফাদারকে স্মরণ করা ছাড়া আমাদের কিন্তু কোনো উপায় নেই। ওরা আক্রমণ করতে এগিয়ে আসছে। মেরি তাড়াতাড়ি ব্যাগ থেকে দুটো হলুদ গোলাপ বার করে একটা রবার্টের হাতে, অন্যটা নিজে নিল। আকুলভাবে কাঁদতে কাঁদতে ফাদারকে স্মরণ করে তাদেরকে রক্ষা করতে বলল। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে দুই ভাই বোন ফাদারের সাহায্যের আশায় অপেক্ষা করতে লাগলো। আর সামনে দেখল এগিয়ে আসছে ওরা। পিশাচ দুটো প্রায় ওদের খুব কাছাকাছি। ওদের বীভৎস মুখ দুটো যেন আরও বীভৎস লাগছিল তখন। ওরা দুজনে আরও এগিয়ে আসছে। মেরি আর রবার্ট ওদের লক্ষ্য করছিল। একটা পিশাচ এগিয়ে এসে যেই রবার্টকে ধরতে যাবে, অমনি রবার্টের হাতের হলুদ গোলাপটা পিস্তলের গুলির মতো ছিটকে গিয়ে পিশাচটার ওপর
আছড়ে পড়ল। সে বিকট আর্তনাদ করে ছিটকে গিয়ে আছড়ে পড়ল মাটিতে, এবং ঠিক একইভাবে মেরির হাতের গোলাপটাও আঘাত করল অন্য পিশাচকে। দুজনেই ধরাশায়ী, কোনো সাড়া শব্দ নেই। মেরি আর রবার্ট তখনও আকুলভাবে ডেকে চলেছে ফাদারকে। এরপর সেই দুটো গোলাপ ঝাঁপিয়ে পড়ল অশরীরী প্রেতাত্মাদের ওপর। দুটো গোলাপ যে এত ভয়ঙ্কর হতে পারে ওরা ভাবতেই পারেনি। তাই নতজানু হয়ে ওরা বারবার ফাদারকে স্মরণ করে শ্রদ্ধা জানাচ্ছিল। এই মুহূর্তে পোড়ো বাড়িটা নিঃশব্দ। বারান্দায় পড়ে আছে দুটো পিশাচ। অশরীরী প্রেতাত্মারাও আর নেই। কিন্তু দুই ভাই বোন চিন্তিত, ওরা বাইরে যাবে কি করে। হঠাৎ ওরা দেখল একটা সাদা মেঘ ওদের সামনে এসে যেন বাতাসে দুলছে, এবং ওরা স্পষ্ট শুনল সেই কথাটা, গুড মর্নিং ফ্রেন্ডস, আমাকে অনুসরণ করো। ওরা দুজনেই নির্ভয়ে এগিয়ে গেল সেই সাদা মেঘের সঙ্গে একেবারে পোড়ো বাড়ির ছাদে। তারপর সেই সাদা মেঘটা ওদের চারপাশে চক্রাকারে ঘুরে আবার বলল, বি স্টেডি অ্যান্ড ফলো মি। ওদের মনে হলো ওরা দুজনেই যেন হাওয়ায় ভাসছে, আর সেই সাদা মেঘটা ওদের নিয়ে নেমে আসছে নিচের দিকে। হঠাৎ করে ওরা দেখল অভিশপ্ত বাড়ির থেকে বেরিয়ে ওরা পৃথিবীর মাটি স্পর্শ করছে। ওরা বুঝতে পারল ওরা নূতন জীবন পেয়েছে। তখন ওরা শুনল ফাদারের কথা, তোমরা বাড়ি যাও, তোমাদের মা বাবা কষ্ট পাচ্ছেন, গুড বাই। ভোরের ঠান্ডা হাওয়ার ঝাপটায় ওরা ফিরে পেল শক্তি আর মনের জোর। ছুটতে ছুটতে যখন ওরা বাড়িতে পৌঁছলো তখনও সূর্য ওঠেনি। গোটা অভিজ্ঞতা তারা মাকে খুলে বলল। সব শুনে মা বললে, ফাদার জোসেফ যে তোদের ফিরিয়ে দিয়েছেন আমাদের কাছে, এটাই তো আমাদের বড়দিনের সবচেয়ে বড় উপহার রে। Ho, ho, ho! Merry Christmas! আমাদের এই গল্পগুলো শুনতে ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।